নমস্কার। আপনারা দেখছেন বিশেষ অনুষ্ঠান সাপেদের কথা। আজকে এই প্রোগ্রামটা করা হয়েছে বা অনুষ্ঠানটা হচ্ছে মেনলি আমাদের এই যে বর্ষাতে সাপের একটা বিরাট উপদ্রব হয়, প্রত্যেক বছরই হয়। তো সেই সাপের উপদ্রব থেকে কি করে বাঁচবেন বা সাপে বাইট হলে কি করণীয় বা সাপ চেনানো সমস্ত কিছু এই নিয়েই আজকের অনুষ্ঠানটি হবে। আমি অর্ণব দাস, সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির পূর্ব বর্ধমান জেলার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং আমাদের প্রকৃতি প্রেমী বা পরিবেশ প্রেমী। আচ্ছা, সাপ শুনলে কি সবার মনে তো একটা ভয় চলে আসে, তাই তো? উপস্থিত সমস্ত দর্শককেই আমি বলছি, তো সাপ শুনলেই তো একটা প্রাণে আমাদের সবারই একটা হারিম করা ভয় চলে আসে। সাপ মানে আমাদের ক্ষতি করবে, এরকম একটা ব্যাপার, তাই তো? কিন্তু দেখুন, সাপ একটা পরিবেশের কিন্তু বিরাট বড় একটা অঙ্গ। যেরকম আপনাদের আমাদের পরিবেশের একটা পার্ট গাছ, সেরকম পরিবেশেরই গয়না কিন্তু বা পরিবেশের অলংকার কিন্তু আমাদের পশু পাখি, তার মধ্যেই কিন্তু একটা পার্ট হচ্ছে সাপ। তো তার মধ্যে কিছু আছে বিষধর সাপ, কিছু আছে নির্বিষ সাপ। বিষধর সাপের সংখ্যাই কম এবং নির্বিষ সাপের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু সব থেকে বেশি সমস্যা হয় সেটা আমাদের আতঙ্ক। এই আতঙ্ক নিয়েই আমাদের চলে যেতে হয়। কিন্তু আজকে এই আতঙ্ক কাটানোর জন্য, সচেতনতার জন্যই আজকে এই প্রোগ্রামটিতে আমি উপস্থিত হয়েছি। বলুন তো সাপ কি? আপনাদের সাথে প্রথম আলোচনা, সাপ কি? সাপ হলো একটা সরীসৃপ, যে প্রকৃতিতে বা আমাদের নেচারে একটা বিশেষ পার্ট আছে, তার সঙ্গে আমাদেরও একটা বিশেষ পার্ট নিয়ে উপকার করে থাকে। আমরা কি সেই সাপটাকে বা অ্যানিমেলটাকে উপকারের দাম দিতে পারি? ভেবে বলুন তো। আমার মনে হয় না আমরা কেউ দিতে পারি। কারণ সাপ দেখলেই আমরা সবাই মনে করি, আতঙ্কে পড়ে যাই, সবাই মনে করি যে সাপ আমাদেরকে সঙ্গে সঙ্গে কামড়াতে আসছে। সাপ, বাড়ির সামনে সাপ দেখে ফেললাম, আমরা আতঙ্কে পড়ে গেলাম সাপ আমাদের ক্ষতি করবে বা আমাদের কামড়াবে। আদতে কি হয় সেটা? একটু ভেবে বলুন সবাই। সাপ আসবে, আপনার ঘরেতে আসলো বা পাশে আসলো, আমাদের পরিবেশের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু সাপ আছে। দেখুন, আগে সাপ যা ছিল তার থেকে এখন সাপ পরিমাণে বেড়েছে, পরিসংখ্যান বা গণনা অনুযায়ী বলা হচ্ছে। এবং আগে যা জঙ্গল ছিল সেই জায়গার থেকে জঙ্গল কিন্তু এখন কমে গেছে। তো তাহলে সেই সাপগুলো কোথায় যাচ্ছে? সেই সাপগুলো তো আছে, বাসস্থান তো করে আছে, তাই তো? তো সেই সাপগুলো কিন্তু প্রত্যেকদিন খাবার খেতে আসছে, বেরোচ্ছে। শুধু একমাত্র শীতকালে খাবার খেতে আসে না হাইপারনেশনের জন্য, বর্ষাকালে কি হয়, ওদের থাকার জায়গায় জল ঢুকে যায়। তো বাসস্থানের জন্য ওরা সব থেকে আগে বেরিয়ে আসে, আর খাওয়া তো তারপরে রয়েছে। তো সাপ যখন বেরিয়ে আসলো, বেরিয়ে এসে খাবার খেতে গেল আপনার বাড়ির পাশে, প্রায় দিনই আসছে। যখন আপনি দেখছেন না, তখন নিজেকে কিন্তু মনে হচ্ছে না যে আপনি আতঙ্কিতর মধ্যে আছেন। যখনই আপনি দেখে ফেলছেন তখন মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আপনি আতঙ্কের মধ্যে পড়ে গেছেন। তারপরে কাদের ডাক পড়ছে, হয় মানুষ পিটিয়ে মেরে দিচ্ছে ভয়ে, ম্যাক্সিমাম যারা নির্বিষ তাদেরকেও মেরে ফেলছে, বিষধর তো মারছে। তারপরে যদি সেইখান থেকে কিছু মানুষ আপগ্রেড হয়ে না মারবো না, এই জায়গা থেকে বেরিয়ে এসে স্নেক রেস্কিউয়ারদের ডাকছে, সাপ উদ্ধারকারী বা বন দপ্তরকে। আচ্ছা, এইখানটা আপনারা একটা খুব সুন্দর ভাবে একটু ভেবে আমাকে বলুন। ধরুন আপনার বাড়িতে সাপ ঢুকেছে, তো আপনি সাপ উদ্ধার করার জন্য সাপ উদ্ধারকারীকে ডেকেছেন। কাকে উদ্ধারকারী এসে কাকে রেস্কিউ করছে, উদ্ধারটা কাকে করছে, আপনাকে না সাপটাকে? ভেবে বললে দেখুন, সাপ কিন্তু আসবে আপনার বাড়িতে, খাবে। আপনি যদি আপনার বাড়িতে বা আপনার এলাকায় যখন চলে যাবে, একটু নজর রাখলে দেখবেন সে এসে কিন্তু খেয়ে দিয়ে চলে যাচ্ছে, তার নিজের জায়গাতেই চলে যাচ্ছে। সাপ উদ্ধারকারীকে ডাকা হচ্ছে, সে কিন্তু আপনাকে উদ্ধার করছে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, উদ্ধার করছে কিন্তু আপনাকে ভয় থেকে বাঁচাচ্ছে। সাপ তো আসবেই, সাপ আসবে। আপনারা কোনো সময় যদি দেখেন, একটু ভালো করে নজর রাখবেন, ভয়ে আতঙ্কিত হবেন না, মারবেন না, সাপটাকে খোঁচাবেন না। আপনারা যদি দেখবেন সাপ আসবে, খাবে, চলে যাবে। আপনার বাড়িতে শুতে আসছে না বা আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই যে আপনাকে কামড়াতে আসবে। সে আসবে, খাবে, তার নিজের মতন চলে যাবে। কিন্তু আমরা সঙ্গে সঙ্গে দেখে যে এত আতঙ্কিত হই, হয় বন দপ্তরকে ডেকে, না হলে সাপ উদ্ধারকারীকে ডেকে আমরা করি। কিন্তু আলটিমেটলি উদ্ধারকারীরা কিন্তু এসে উদ্ধার করছে আমাদেরকে, আমাদের কিন্তু ভয়টা কাটাচ্ছে। তো ঠিক আছে, সেটা একটা পরের ব্যাপার গেল। আর একটা জিনিস বলুন, যে সাপ বাইট হলেই সঙ্গে সঙ্গে আমরা কি করি? আগে যে ওঝার কাছে যাই, ওঝা গুনি। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ অবৈজ্ঞানিক। কোনো ওঝা বিষধর সাপের কামড় থেকে কিন্তু পেশেন্টকে সুস্থ করতে পারে না। যদি একটা সাপ ঠিক কত পরিমাণ
আমাদের মানবদেহে বা মানবদেহে আর কি একটা পরিমাণ মতন যদি বিষ পয়জন যদি ঢালে, সেই ব্যক্তিটিকে কিন্তু সুস্থ একমাত্র করবে হসপিটাল বা অ্যান্টিভেনাম। অ্যান্টিভেনামটাই কি? অ্যান্টিভেনামটা ধরুন আমরা যে মোটরসাইকেল সর্বক্ষণ চালাচ্ছি, বাইকের মধ্যে, বাইকের তেল ট্যাঙ্কির মধ্যে থেকে তেল ট্যাঙ্কিটা খুলে কোনো একটা দুষ্টু ছেলে সে এক মুঠো বালি ঢেলে দিল, তো কি করা হবে, কি হবে, যত গাড়িটা চলবে আস্তে আস্তে তত তো তার গাড়িটার ইঞ্জিনটা নষ্ট হতে শুরু করবে। আমাদের তখন কি করণীয় উচিত? ওই ইঞ্জিন থেকে বালিটাকে ওয়াশ করে আমাদের বার করতে হবে। এখানে দুষ্টু ছেলেটা হচ্ছে সেই সাপ, আর বাইকটা হচ্ছে আমাদের মানব শরীর, এবং যে ফিল্টার করে বার করা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিভেনাম, ফিল্টারটা হচ্ছে অ্যান্টিভেনাম। দেখুন একদম পুরো ইজি মেথড, এটা এইটার ওপরেই দাঁড়িয়ে কিন্তু আজকে চলছে, সমস্ত কিছুটা এইটার ওপরেই দাঁড়িয়ে আছে, আর কিচ্ছু না। আমরা শুধু শুধু প্যানিক বা আতঙ্কিত হয়ে উঠি। সাপে যদি বাইট করে সঙ্গে সঙ্গে উচিত কিন্তু আগে হসপিটালে যাওয়া। আর সাপে কামড়, সেটা কিন্তু ভয়ের কিচ্ছু নেই, আতঙ্কিত হবেন না, এটা একটা দুর্ঘটনা মাত্র, হতেই পারে। পরিবেশে থাকতে গেলে সাপ কিন্তু ভয়ে কামড়ায়। সাপ আপনার সঙ্গে কোনো শত্রুতা নেই বা এরকম কোনো কিছু নেই যে আপনাকে কামড়াতে আসবে। সাপ কিন্তু বা আপনি আগে মেরেছেন সেটা মনে রেখে আপনাকে দুদিন পরে কামড়াতে আসছে সেটা না। সাপ কামড়ায় কিন্তু আতঙ্কে, নিজে বাঁচার জন্য আতঙ্কে সাপটা কামড়ায়, বা ম্যাক্সিমাম অ্যানিমেলই সে কিন্তু বাঁচার জন্য মানুষকে অ্যাটাক করে, আক্রমণটা করে। তো সেই রকম এবং দুর্ঘটনা যেরকম আমাদের বাইকেও কিন্তু, বাইক নিয়ে বেরোচ্ছি, বাইক নিয়ে দুর্ঘটনা হতেই পারে, তো আমরা কি বাইকটাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলি, মানে ভেঙে দিই বা ফেলে দিই, বাইকটাকে আমরা বর্জন করি? সেটা কিন্তু আমরা করতে পারি না। আমাদের যত রাগ গিয়ে পড়ে কিন্তু সেই সাপটার ওপরে, সাপটা যেহেতু বাইট করেছে তো সঙ্গে সঙ্গে তাকে আমরা মেরে ফেলি। এই দুটো কাজ থেকে কিন্তু আপনারা সবাই বিরত থাকুন। দেখুন আমাদের অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি বিষধর সাপ পাওয়া যায়, সব থেকে বেশি। সেখানে কিন্তু বছরে মৃত্যু সংখ্যা কিন্তু 1টা থেকে 2টো। সেখানে কোনো ওঝা নেই, গুণিন নেই, তারা কিন্তু স্নেক বাইট হলে আগে চিকিৎসালয়ে যায়, সবার আগে হসপিটালে যায়। অ্যান্টিভেনামটা তারা নেয়, 100 মিনিটের মধ্যে 100 ml অ্যান্টিভেনাম কিন্তু তাদের শরীরে যায়। আর আমাদের পশ্চিমবাংলায় কিন্তু ঠিক তার উল্টো। পশ্চিমবাংলায় সমীক্ষা দেখা যাচ্ছে এক বছরে প্রায় 25 থেকে, সরকারিভাবে 25,000 মানুষ মারা যায়, বেসরকারিতে সেটা 50-এর উপরে। তো এইটার কিন্তু সব থেকে বড় কারণ আমাদের অশিক্ষা, আমরা না জেনে ওঝার কাছে যাওয়া বা গুণিনের কাছে যাওয়া। কোনো বিষধর সাপ কামড়ালে কোনো ওঝা গুণিন কিন্তু সুস্থ করতে পারবে না। ওঝা গুণিন যেটা নির্বিষ সাপ, সেই পেশেন্টকেই বা সেই সাপে কাটা রুগীকেই সুস্থ করতে পারে, এটা ছাড়া কিন্তু আর তার কোনো হাত যশ নেই। স্নেক বাইট হলে সবার আগে আপনারা চিকিৎসালয়ে যাবেন। তো এবার আমাদের আসা যাক সাপের পরিচিতি নিয়ে। আমাদের আশেপাশে তো অনেক রকমই সাপ আছে, আমরা কিছু বিষধর সাপ আছে, বেশিরভাগই নির্বিষ সাপ আছে, তো সেইগুলো নিয়ে আমরা একটু পরিচয় করি নাকি। কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রথমেই দেখাচ্ছি, সেটা হচ্ছে নির্বিষ সাপ নিয়ে। পশ্চিমবঙ্গের কিছু বিষহীন সাপ, বেতাচা, এটা গাছেই ঘুরে বেড়ায়, ট্রি স্নেক বলা হয়। এটি মৃদু বিষ আছে, যেটা আমাদের কোনো রকম ক্ষতি করে না, মানব শরীরে এর যে বিষের মাত্রা সেটা আমাদের শরীরে ক্ষতি করে না। এর বিষ যেটা আছে সেটা হচ্ছে এদের যে খাবার, টিকটিকি হোক পাখি হোক, তাদের ওপরে সেই বিষটা কাজ করে। এরা গাঢ় মেটে মেটে কালারের হয় এবং তার সঙ্গে সাদা স্ট্রাইপ বর্ডার থাকে, প্রচন্ড ছটপটে একটি সাপ, এবং এরা বৃক্ষবাসী। এর পরের সাপ বাসলাম যেটা, সেটা হচ্ছে ঘরচিতি। ঘরচিতি বা ঘরগিন্নি, কমন উল স্নেক, ঘরগিন্নি অনেকে বলে থাকে। সব থেকে বেশি অত্যাচারিত সাপ কিন্তু এটাই, কারণ এই সাপটি মানুষের ঘরে সব থেকে বেশি ঢোকে, কিন্তু এই সাপটি সম্পূর্ণ নির্বিষ সাপ। একে অনেকে আমাদের ডোমনা চিতির সঙ্গে গুলিয়ে ফেলে তাকে পিটিয়ে মারে, সব থেকে আগে কিন্তু এই সাপটিকে পিটিয়ে মারা হয়। আমাদের ঘরে যেরকম টিকটিকি থাকলে আমরা আতঙ্কিত হই না, টিকটিকি যেরকম নির্বিষ, টিকটিকি নিয়ে আমরা ভয় পাই না, ঠিক সেই রকম টিকটিকির মতনই কিন্তু এই সাপটি
সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপটিকে আপনারা কি করে চিনবেন? সাপটি কমন উল স্নেক, সাপটির মাথাটা হবে ত্রিকোণা এবং সাপটি গাঢ় বাদামি রং এবং তার ওপরে পিঠের ওপর থেকে সাদা স্ট্রাইপ থাকে, সরু 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 স্ট্রাইপ থাকে এবং এই সাপটি খুব ছটপটে, ছটপটে লাফিয়ে লাফিয়ে চলে। এরা সাধারণত আমাদের ঘরে আসে টিকটিকি, ছোট টিকটিকির বাচ্চা খেতেই আসে বা পোকা খেতে আসে, সব থেকে বেশি আসে টিকটিকি খাওয়ার জন্য এরা আসে। এই সাপটিকে আমরা সব থেকে বেশি যেরকম আমাদের ঘরে আসে এবং আতঙ্কিত হয়ে এই সাপটিকে মেরে ফেলি। এরপরে সাপ হচ্ছে দারাস বা র্যাট স্নেক বলা হয়। এই র্যাট স্নেক কিন্তু আমাদের চাষিদের খুব উপকার করে। প্রায় সব থেকে লম্বা, এরা সাধারণত কালো হয়ে থাকে, কালো রঙের হয়ে থাকে। তো প্রত্যেক সাপ উদ্ধারকারীর কাছে বা আমরা সাধারণ মানুষের সবার একটাই ভয়, সেটা হচ্ছে কালো রঙের একটা 6 ফুট 7 ফুটের একটা বড় একটা সাপ। এই সাপটা কিন্তু, এই সাপটাও সম্পূর্ণ নির্বিষ, প্রচন্ড স্পিড সাপটা, কিন্তু সাপটা সম্পূর্ণ নির্বিষ। এর উপকার কি করে আমাদের চাষিদের? ইঁদুর, ইঁদুর খেয়ে কিন্তু আমাদের একটা খুব উপকার করে, বাস্তুতন্ত্রের কন্ট্রোল করে কিন্তু এই সাপটি। জলঢোড়া, এই সাপটার সাথেও আপনারা সবাই পরিচিত, পুকুরে বা ড্রেনে ঘুরে বেড়ায়, হলুদ, হলুদের ওপরে কালো ছোপ 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 কালো হয়ে থাকে, কালো ছোপ থাকে এবং চোখের দুপাশে কালো দুটো স্ট্রাইপ রাখা থাকে। এই যে ঠিক এরকম দেখুন, এই স্ট্রাইপটি থাকে। এই সাপটিরও কিন্তু সম্পূর্ণ নির্বিষ। এই সাপটির প্রধান খাদ্য কিন্তু ব্যাঙ, মাছ, ছোট পাখি বা পাখির ডিম, এগুলি হচ্ছে কিন্তু তাদের প্রিয় খাবার। তো এই নিয়ে কিন্তু ভয়ের কিছু বা প্যানিক হওয়ার কিন্তু কিছু নেই। এটা একটা খুব আশ্চর্যজনক সাপ, এটাও সম্পূর্ণ নির্বিষ। এটা হচ্ছে পুঁয়ে সাপ এবং ব্লাইন্ড স্নেক অনেকে বলা হয়। এর চোখ নেই, এর খাবার কিন্তু উই, উই ছোট উই বা পিঁপড়ে, এগুলো কিন্তু খেয়ে থাকে। এরা সাধারণত মাটির তলাতেই থাকে, মানুষের ঘরে খুব একটা পাওয়া যায় না। ঘর করার সময় যখন ভিট খোঁড়া হয় বা মাটি খোঁড়া হয় তখন কোনো কোনো সময় জায়গায় দেখতে পাওয়া যায়, জলা জায়গার আশেপাশেতেই এরা সাধারণত থাকে। এরা সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপটাকে তো সবাই চেনেন, এটি হেলে সাপ, আমরা সাধারণত সবসময় শুনেছি বা দেখেছি। তো এই সাপটা নিয়ে একটা খুব বাজে মিথ আছে এই সাপ এবং দাঁড়ার সাপ। দাঁড়ার সাপের লেজে বিষ থাকে, যেটা আপনাদের দেখালাম র্যাট স্নেক, যেটা চলতি কথা অনেকেই বলে লেজে বিষ থাকে। এবং এই হেলে সাপের ক্ষেত্রে একটা প্রবাদ আছে, শনি মঙ্গলবারে নাকি কামড়ালে বিষ হয়। তো এই দুটো প্রবাদ সম্পূর্ণ মিথ্যা, সেরকম কিচ্ছু নেই। এটাও কিন্তু সম্পূর্ণ একটি নির্বিষ সাপ, হেলে সাপ বলা হয়, এটাও সম্পূর্ণ নির্বিষ। এটাও কোনো কোনো সময় আমাদের ঘরে আসে ছোট ব্যাঙ খেতে বা ইঁদুর খেতেই কোনো কোনো সময় চলে আসে। তো এই দেখে কিন্তু আপনারা কেউ আতঙ্কিত হবেন না, এটাও সম্পূর্ণ নির্বিষ, যে আমাদের কিন্তু কোনো রকম ক্ষতি করে না। এই আরেকটি সাপ উদয়কাল, এই সাপটির সংখ্যাও কিন্তু আস্তে আস্তে দিন দিন কমতে শুরু করেছে। যেরকম আমাদের ঘরচিতি সাপ, ঘরচিতি সাপকে আমরা মেরে আস্তে আস্তে সংখ্যা কমাচ্ছি, ঠিক সেই রকমই কিন্তু নির্বিচারে বলি হয়েছে এককালীন এই উদয়কাল সাপ। এই উদয়কালও কিন্তু সম্পূর্ণ নির্বিষ সাপ। এই সাপটিকে চিনবেন কি করে? সাপটি খয়েরি রঙের হয়ে থাকে বা আপনার একটু ধূসর রঙের হয়, তার উপরে কালো স্ট্রাইপ থাকে এবং এই মাথার এখানে এই দেখুন তীরের মতন থাকে, এই সরু তীরের মতন থাকে। এটা হচ্ছে উদয়কাল, উদয়কাল সাপ। এটা হলো কিন্তু সম্পূর্ণ নির্বিষ। এও সাধারণত ঘরে আসে ছোট ব্যাঙের বাচ্চা বা টিকটিকির বাচ্চা খেতে। এও সাধারণত আপনার সন্ধ্যের দিকেই বেরোয়। এটি হলো মেটুলি সাপ। কিছুদিন আগে আমাদের দীঘাতে চলে এসেছিল ইয়েলো বেলি সাপ, সেই নিয়ে একটা বিরাট হিড়িক পড়েছিল। তো ইয়েলো বেলি সাপ যেটা ভুল করে আমাদের এখানে চলে এসছে, ইয়েলো বেলি সাপের জন্য বা ইয়েলো বেলি সাপ নিয়ে সব থেকে বেশি কিন্তু এই সাপের ওপর অত্যাচার হয়েছে। এই সাপটাকে অনেকটা ইয়েলো বেলি সাপের মতন দেখতে, কিরকম সেটা হচ্ছে পেটের তলার দিকটা সাদা এবং এই যে হলুদটা আছে এইটার জন্য সবাই ভেবেছিল এটা ইয়েলো বেলি সাপ এবং এই সাপটিকেও নির্বিচারে মেরে ফেলেছিল। কিন্তু এটা সম্পূর্ণ নির্বিষ সাপ, সম্পূর্ণ নির্বিষ সাপ। এই আরেকটি সাপ হচ্ছে লাউডগা, এটা অনেকেই জানেন। এটা লাউডগা, এটা বৃক্ষবাসী সাপ। এরা প্রায় 5-6 ফুট লম্বা অবধি হতে পারে, পুরো গাঢ় সবুজ বর্ণের এবং মুখটা হয় পুরো ছুচালো, এই যে সেম দেখুন মুখটা ছুচালো এবং চোখ খুব সুন্দর, দারুণ সুন্দর একটা সাপ। এদেরও প্রধান খাবার হচ্ছে কিন্তু পাখি, গাছে বসবাসকারী পাখি, টিকটিকি। মানুষের ঘরে সাধারণত এরা ঢোকে না।
এদের নিয়ে একটা প্রবাদ আছে, যেরকম এরা নাকি চোখে কামড়ায়, উড়ে এসে চোখে কামড়ায়, যেটা সম্পূর্ণ মিথ্যা। এরা মানুষ দেখলে মানুষের থেকে অনেকটাই দূরত্ব মেনটেন করে থাকে। এবার দেখুন চোখে কামড়ার ব্যাপার কি হয়, আমাদের চোখের পাতা, চোখের যে পাতা, এটাকে ওরা অনেকটা পোকা সদৃশ বা ওদের খাবার সদৃশ ভাবে, আর আমাদের চোখের পাতা সর্বক্ষণ পড়তে থাকে। সর্বক্ষণ পড়তে থাকার জন্য সে তার খাবার ভেবে চোখে কামড়াতে আসে, চোখে কামড়াতেও নয়, চোখের ওই পাতাটাকে ধরতে আসে, যেটা আবার সঙ্গে সঙ্গে সরে যায়। তাই এ ইচ্ছা করে আমাদের চোখে পাতা বা চোখে কামড়ানোর কিন্তু কোনো ইচ্ছা এদের থাকে না। এই আর একটি সাপ যেটা আপনারা সবাই শুনেছেন, সেটা হচ্ছে কালনাগিনী সাপ। এর কামড়ে নাকি বেহুলা স্বামী লক্ষিন্দর মারা গেছে, কিন্তু এটি সম্পূর্ণ, এটাও একটা বৃক্ষবাসী সাপ, এটাও কিন্তু নির্বিষ সাপ। মানে এর যে বিষ আছে সেটা কিন্তু আমাদের মানব শরীরে কোনো রকম কাজ করে না, বা আমাদের যে ক্ষতি হয় সেরকম কাজ কিন্তু করে না। এটি কিন্তু সম্পূর্ণ নির্বিষ সাপ। প্রচন্ড কালারফুল, খুব সুন্দর দেখতে হয়, দেখুন কালার খুব সুন্দর দেখতে। এর সংখ্যাও কিন্তু দিন দিন প্রচন্ড পরিমাণে কমতে শুরু করেছে। বর্ধমান শহরে কিন্তু এখন আর এই কালনাগিনীকে দেখাই যায় না। এটা হলো পাইথন বা অজগর সাপ। এটাও সম্পূর্ণ নির্বিষ সাপ, এর কোনো বিষ নেই। এ সাধারণত এ জঙ্গলেই থাকে, মানুষের ঘরে ঢোকে না, খুব সাধারণত ঢোকে খাবার খেতে আসা, যদি জঙ্গলের আশেপাশে যে বাড়িগুলো আছে সেখানে ঢোকে হাঁস বা মুরগি খেতে, হাঁস মুরগি খরগোশ এগুলোই খেতে আসে। জঙ্গলেও তার খাবার মুরগি, ছোট পাখি কিছু, আপনার খরগোশ, এগুলোই সাধারণত খেয়ে থাকে। এই একটা সাপ যেটা হচ্ছে তুতুল বা কমন স্যান্ডবোয়া, বালি বোড়া বলেও একে বলা হয়। এটা একদম সম্পূর্ণ নির্বিষ সাপ, দেখতে অজগরের মতন। অনেকে একে অজগর বা চন্দ্রবোড়ার সঙ্গেও কিন্তু গুলিয়ে ফেলে। আমি আপনাদের এর চিহ্নিতটা, তিনটের যে পার্থক্য সেটা আমি পরে দেখাচ্ছি। এর গায়েও কিন্তু অজগরের মতন দেখুন ডোরাকাটা ডোরাকাটা দাগ থাকে, এবং গাটা, এ দেখুন গাটা কিন্তু একটা কর্কশ টাইপের, মানে প্লেন নয়, স্মুথ নয়, খসখসে টাইপের। এটাও কিন্তু সম্পূর্ণ নির্বিষ। এ সাধারণত বালি, শুকনো জায়গাতেই থাকে, বালি বা মাটির ভেতরে গর্ত করে থাকে। এর প্রধান খাবার কিন্তু পাখি, ছোট ছোট পাখি বা টিকটিকি, গিরগিটি, এগুলোই। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু একে ছোট সাপ খেতেও দেখা গেছে। এরপরে আসি আমরা বিষধর সাপ, পশ্চিমবঙ্গের কিছু বিষধর সাপ। প্রথমেই আমরা যে সাপটিকে দেখাবো সেটা হচ্ছে গোখরো সাপ, বা অনেকে গোখুরা সাপ বলে, স্পেকটাকেল কোবরা। এই সাপটিকে আমরা চিনব কি করে? হালকা খয়েরি বা হালকা ধূসর রঙের হয়ে থাকে, বা গ্রে কালারের, হালকা যে ফন কালার হয় সেই রকম কালারের বা খড়ের মতন কালারের হয়ে থাকে, এবং এরা ফনাধারী হয়। ফনাধারী, ফনাধারী বলতে এই যে এটাই ফনাধারী হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে, এদের মাথার পেছনে এই ইউ আকৃতির একটি হুড মার্ক থাকবে। এটাই হলো স্পেকটাকেল কোবরা। এটা কিন্তু বিষধর সাপ, সম্পূর্ণ বিষধর। এরপরে আসবো আমরা কেউটিয়া। এটা কিন্তু নার্ভিসযুক্ত কেউটিয়া সাপ, এটাও কিন্তু বিষধর, এটাও আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায়। এটাও আপনার ফনাধারী সাপ, ফনা আছে দেখুন, এই যে এটা হলো ফনা। এবার গোখরো এবং কেউটের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দেখুন হুডমার্ক। গোখরোর ক্ষেত্রে দেখেছিলাম আমরা ইউ টাইপের বা গরুর খুরের মতন, কেউটের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। কেউটের ক্ষেত্রে কিন্তু, কেউটে বা মনোক্লেট কোবরা, এদের ক্ষেত্রে কিন্তু দেখুন গোল টাইপের হয়, সার্কেল টাইপের বা চৌকো মতন হয়ে থাকে এই হুডমার্কটা। এটা হচ্ছে দুটোর পার্থক্য। এটাও কিন্তু আপনার বিষধর সাপ, তীব্র নার্ভ বিষযুক্ত সাপ। এরপরে আমরা আসছি কালাচ বা কমন ক্রেট। এটাও নার্ভিস সাপ, এদেরকে বলা হয় সাইলেন্ট কিলার। এরা দেখুন পুরো গাঢ় কালো রঙের হয় বা বাদামি রঙের হয়, এরপরে তার উপরে ঠিক একটা সাদা স্ট্রাইপ থাকে, ঠিক যেরকম আমরা ঘরচিতি সাপের ক্ষেত্রে দেখেছিলাম। ঘরচিতি সাপের ক্ষেত্রে কিন্তু মুখটা হয় ত্রিভুজের মতন, এর মুখটা দেখুন পুরো গোল টাইপের, ঘাড় থেকে মুখটা সরু হচ্ছে। আর এর দেখুন স্ট্রাইপ গুলো দেখুন, ঠিক মাঝখান থেকে শুরু হয়ে একদম লেজের ডগা অব্দি, লেজ অব্দি গেছে।
ঘরচিতির ক্ষেত্রে কিন্তু একদম প্রথম থেকেই পুরো ঘাট থেকে মাথা থেকেই শুরু হয়। এটি কিন্তু তীব্র বিষযুক্ত সাপ এবং একে সাইলেন্ট কিলার বলা হয়। এটা হচ্ছে সাধারণত গ্রামের দিকে যে মানুষরা রাত্রেবেলা শোয় বিছানা না করে সেইখানে এদেরকে পাওয়া যায়। কিরকম, এরা একটু গরম পছন্দ করে এবং এরা মশা খেতে খুব পছন্দ করে, মশা খুব ভালোবাসে। মশা খেতে আপনার ঘরে আসবে এবং বিছানার ভেতরে যেহেতু গরম তাপ পায় বিছানার ভেতরে শোয় এবং যে শুয়ে আছে সে ডান পাশ থেকে বা পাশ বা বা পাশ থেকে ডান পাশে যেতে গিয়ে এর গায়ে চাপ পড়লে সে কিন্তু বাইট করে এবং অন্য সাপে বাইট করলে তার উপসর্গ অনেক আছে, কিন্তু এই সাপের ক্ষেত্রে সেই উপসর্গ পাওয়া যায় না, কোনো উপসর্গ কিন্তু পাওয়া যায় না। এই কারণে একে বলা হয় সাইলেন্ট কিলার, মানে কোনো ফোলা নেই, দাঁতের কামড়ের দাগ থাকবে না, ব্যথা থাকবে না, কিচ্ছু না। এই কারণে একে বলা হয় সাইলেন্ট কিলার। এই দেখুন আপনাদের যেটা বললাম খানিকক্ষণ আগে, কালাজ বনাম ঘরচিতি। কালাজ এবং ঘরচিতির মধ্যে পার্থক্যটা দেখুন। দেখুন কালাজ ঘরচিতির মাথাটা দেখুন কিন্তু ত্রিকোণা, কালাজ কিন্তু দেখুন গোল। ঘরচিতির দেখুন একদম ঘাড় থেকে দাগ স্পটটা শুরু হয়েছে একদম লেজের অবধি গিয়ে শেষ হচ্ছে, এই দেখুন লেজ শেষ হচ্ছে অতটা অবধি। আর আপনার কালাচের ক্ষেত্রে কিন্তু স্পটটা শুরু হচ্ছে ঘাড় শেষ হয়ে শরীরের মাঝখান থেকে শুরু হচ্ছে একদম লেজ অবধি আছে। এবং এদের ক্ষেত্রে দেখুন একটা ডিস্টেন্স মেনটেন, একটা দূরত্ব, কালাচের ক্ষেত্রে এই যে স্পটগুলো আছে এগুলো দেখুন একটা দূরত্ব মেনটেন করে, যেটা ঘরচিতির ক্ষেত্রে কিন্তু সেই দূরত্বটা এক নেই। এই একটি সাপ যেটা শাখামুঠি, পেছনেও চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু তীব্র বিষধর সাপ, কিন্তু এর কোনো রেকর্ডে যে 70 থেকে 80 বছরে এর রেকর্ডে কিন্তু মারা গেছে বলে, মানুষ মারা গেছে সেরকম কিন্তু কোনো রেকর্ড নেই। মানে এই সাপটি কিন্তু খুবই শান্ত সাপ, মানুষকে কামড়ায় না এবং এর খাবারও হচ্ছে অন্য সাপ। আমাদের বাস্তুতন্ত্রে যেটা এই সাপের যথেষ্ট ভূমিকা আছে সেটাও আপনাদেরকে আমি পরে বলছি। তো এই সাপ আমরা চিনব কি করে? এই সাপ হলুদ, এই সাপেরও মাথা কিন্তু একটু ত্রিকোণা মতন এবং হলুদ কালো ডোরাকাটা দাগ হয়ে থাকে। এরা পূর্ণবয়স্ক সাপ প্রায় 6 ফুট 7 ফুট অবধি হয়ে থাকে। এরা সাধারণত রাত্রেই বেরোয়, এরা রাত্রে বেরোয়, রাত্রে খাবার গ্রহণ করে, এরা দিনে বেরোয় না। এই একটি সাপ যেটা এখন পশ্চিমবঙ্গবাসীর আতঙ্কের কারণ, সেটা হলো চন্দ্রবোরা, রাসেল ভাইপার। এটি বিষধর সাপ। একে আপনারা চিনবেন, এর মাথা ত্রিকোণা এবং গা খসখসে, গায়ের স্পটগুলো দেখুন গোল 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 একটা দূরত্ব মেনটেন করে যাচ্ছে একদম মাথা থেকে আপ টু লেজ অবধি। আপনাদের যে তুতুরটা দেখালাম, তুতুর যে স্যানবোয়া বা বালিবোরা যেটা দেখিয়েছিলাম, সেইটা আর এটার মধ্যে দেখুন পার্থক্য বুঝতে পারছেন? ওর কিন্তু স্পট এরকম কালো ছিল না এবং এইভাবে একটা মেনটেন করেছিল না, টাইপ অফ অজগরের মতো স্পট ছিল। তো এটি বিষধর সাপ এবং এর উপস্থিতি আপনারা টের পাবেন কি করে? এ যদি যেখানে থাকবে বা মানুষের কাছে যদি চলে আসে কিন্তু প্রচন্ড হিস 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 করে আওয়াজ করে, কুকারে সিটি পড়ার মতন। তখনই কিন্তু আপনি যদি একটু ভালো করে নজর করেন তখন কিন্তু দেখতে পাবেন যে পাশে চন্দ্রবোরা সাপটি আছে। তো এইটাকে নিয়েও কিন্তু আতঙ্কর কারণ হলেও আতঙ্ক বা ভয়ে মেরে ফেলার কিন্তু কিছু নেই। এটি হলো কিংকোবরা বা শঙ্খচূড় সাপ। আমাদের পশ্চিমবঙ্গে এই সাপের কামড়ে পেশেন্ট খুব কম পাওয়া যায় বা এই সাপের উপদ্রব আমাদের এখানে খুব কম পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 4টে বিষধর সাপের কামড় পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার গোখরো, কেউটে, চন্দ্রবোরা এবং কালাজ। আর শাখামুঠি তো বললাম আপনাদের কামড়ায় না। এবার আপনাদেরকে আমি বলতে পারি সাপে কামড়ালে আপনারা কি করবেন আর কি করবেন না। কি করবেন না, প্রথমত স্নেক বাইট হচ্ছে কিন্তু একটা, যে স্নেক বাইটই হোক সেটা কিন্তু দুর্ঘটনা মাত্র। আপনাদের আবারও বলছি, স্নেক বাইট কিন্তু সবসময় দুর্ঘটনা মাত্র। স্নেক বাইট হলে আপনারা ওঝা গুনিনের কাছে যাবেন না, আগে আপনারা চিকিৎসায় লয়ে যান বা হসপিটালে যান, সেখানে ডাক্তার আপনাদের কিন্তু চিকিৎসা করবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সাপটাকে নিয়ে গেলে যে চিকিৎসা হবে, সেই সাপ দেখে চিকিৎসা হবে, এটা সম্পূর্ণ ভুল। এখন সাপে কামড়ানোর উপসর্গ দেখে চিকিৎসা হয়, তাই সাপ মেরে সাপটাকে নিয়ে যেতে হবে এই চিন্তা ভাবনা থেকে সরে আসুন। সাপ মারতে গিয়ে বা সাপ তুলতে গিয়ে সময় নষ্ট করবেন না। আপনারা যেটা আমরা প্রত্যেকেই সিনেমায় দেখেছি বা টেলিভিশনে দেখেছি, যে সাপে কামড়েছে তাকে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কেটে ইয়ে করে চুষে, মুখে করে চুষে রক্ত বার করে দিয়ে
এগুলো সম্পূর্ণ মিথ, এগুলো ভুল, এগুলোর কোনো কাজ হয় না। তো সেই কাজ থেকেও আপনারা বিরত থাকবেন। প্রথমত ওঝা গুনিনের কাছে যাবেন না। দ্বিতীয়ত যে পেশেন্ট আছে, যে স্নেক বাইট পেশেন্ট, তাকে আশ্বস্ত করুন, তাকে প্যানিকগ্রস্ত হতে দেবেন না, যে সাপের ট্রিটমেন্ট যথেষ্ট হয় এবং মানুষ সুস্থ হয়। সাপ খুঁজতে গিয়ে সময় নষ্ট আপনারা করবেন না। পেশেন্টের পায়ে কোনো রকম বাঁধন দেবেন না। বাঁধন দিলে সেই জায়গাটা কিন্তু পচন ধরতে পারে এবং সেই জায়গাটি কেটে বাদও দিতে হতে পারে, এবং যে জায়গায় কামড়েছে সেই জায়গাটিকে কেটে রক্ত বার করে বিষ বার করা যায়, সেই জিনিসটাও আপনারা করবেন না। এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। দেখুন এখানেও কিন্তু সেম জিনিসই দেওয়া আছে, সাপ খুঁজতে বা মারতে গিয়ে সময় নষ্ট করবেন না। ওঝা গুনিন টোটকার চক্করে পড়বেন না। ক্ষত স্থান কেটে বা চিড়ে চুষে বীজ বার করার চেষ্টা সম্পূর্ণ বোকামি কিন্তু। ক্ষতস্থানে কোনো রকম রাসায়নিক পদার্থ দেবেন না। রোগীর সামনে অযথা কান্নাকাটি বা ভীতি প্রদর্শন করবেন না। রোগীকে হাঁটিয়ে দৌড়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন না। রোগীকে গরম চা কফি দুধ খাওয়ানোর কোনো দরকার নেই। রোগীকে কোনো ব্যথা কমানোর ওষুধ দেওয়ারও দরকার নেই। এই যে এগুলো সবই কিন্তু হসপিটালে হবে, আমাদের এগুলো কিছু করারই দরকার নেই। আমাদের একটাই কাজ, যদি স্নেক বাইট পেশেন্ট হয় তাকে ভয় না পাইয়ে আশ্বস্ত করে তাকে যত তাড়াতাড়ি পারি আমরা হসপিটালে নিয়ে যাব। তারপরে ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট করবে এবং সুস্থ করবে, সুস্থ করে কিন্তু তারা বাড়ি ফিরবে। কি করবেন সাপে কামড়ালে? প্রথম হচ্ছে কি করবেন, প্রথম কাজ হচ্ছে যেটা আমি বললাম, রোগীদের মনোবল বাড়ানো। দেখুন, রোগীদের মনোবল বাড়ানো, রোগীকে নিয়ে অযথা নাড়াচাড়া করবেন না, এবং যে জায়গায় কামড়েছে পায়ে যদি কামড়ায় তাকে সেই অঙ্গটা বেশি নাড়াচাড়া করতে দেবেন না। যত নাড়াচাড়া করবে তত কিন্তু ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে, বা বিষটা কিন্তু তার শরীরে ছড়াবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যে জায়গাটা যেখানে কামড়াবে বা যে অঙ্গে কামড়াবে তাকে নিয়ে নাড়াচাড়া না করে, গাড়ির আশায় না থেকে বাইকে করে যে চালাবে, মাঝখানে পেশেন্টকে বসিয়ে পেছনে আরেকজন বসিয়ে তাকে কিন্তু হসপিটালে নিয়ে যান। কোনো প্যানিকগ্রস্ত কিছুতে আপনারা যাবেন না। এই হলো আপনাদের করণীয়। সাপে কামড়ের লক্ষণ এটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, যদি বিষধর সাপে কামড়ায় তাহলে সেই ক্ষতস্থান কিন্তু অসহ্য জ্বালা এবং যন্ত্রণা হবে। একমাত্র কিন্তু কমন ক্রেট বা কালাচের ক্ষেত্রে বাদ দিয়ে, এবং ক্ষতস্থান ফুলেও যাবে, সেটা চন্দ্রবড়া হোক, আমাদের হোক, গোক্র হোক বা কেউটে হোক, সবার ক্ষেত্রে কিন্তু ক্ষতস্থান ফুলে যাবে, শুধু একমাত্র কমন ক্রেট বা কালাজ বাদ দিয়ে। ক্ষতস্থানের জায়গায় রং চটে যেতে পারে, বিশেষ করে ভাইপারের ক্ষেত্রে কালার অন্যরকম হয়ে যায়, ঝিমুনি ঝিমুনি ভাব আসে, চোখের পাতা পড়ে আসবে নার্ভ বিষযুক্ত সাপের ক্ষেত্রে। এটা আপনার আমাদের কালাচের ক্ষেত্রেও পাওয়া যায়, এবং অসহ্য পেটে যন্ত্রণা হতে পারে বিশেষ ক্ষেত্রে এই ক্রেট জাতীয় সাপের ক্ষেত্রে বা কালাচ তাদের ক্ষেত্রে, এবং কথা জড়িয়ে আস্তে আস্তে কথা জড়িয়ে আসতে পারে, এবং শরীরে অসহ্য যন্ত্রণা আস্তে আস্তে শুরু হয়। যে জায়গায় কামড়েছে সেই জায়গায় কিন্তু অসহ্য যন্ত্রণা শুরু হয়। তো এবার আমাদের কথা হচ্ছে, সাপে এই বর্ষাকালে আমরা কি করে সাপ আমাদের যাতে ঘরেতে না আসে সেইটা আমরা দেখব, বা আমাদের এলাকায় যাতে না আসে। প্রথম জিনিস হচ্ছে, আমাদের বাড়ির আশেপাশেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, যেখানে আবর্জনা মুক্ত থাকবে, কাঠ বস্তা এইসব জিনিসগুলো যাতে না থাকে। এগুলোই কিন্তু সাপের, যেহেতু বর্ষাকালে সাপের বাসস্থানে জল ঢুকে থাকে, তার থাকার জন্য কিন্তু তারা এইগুলোর ভেতরে এসেই বসবাস শুরু করে, এবং ডিমও পারে। তাদের ডিম পাড়ার সময় কিন্তু তারা ডিমও এই জায়গাগুলোতে পারে। তাই প্রথম কাজ হচ্ছে বাড়ির আশপাশটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, এবং ঘাস আবর্জনা মুক্ত রাখবো। যেগুলো আবর্জনা সেগুলো সরিয়ে ডাস্টবিন থেকে পরিষ্কার করে রাখবো। এরপরে হচ্ছে বাড়ির আশেপাশে প্রায় সপ্তাহে চুন এবং ব্লিচিং পাউডার মিশিয়ে আমরা কিন্তু রোজ দিতে থাকবো, বা সপ্তাহে একদিন করে আমরা দিতে থাকবো। তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে সাপ আপনার বাড়ির আশেপাশে আসা কিন্তু বন্ধ করে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় সর্বক্ষণ রেখে কাজ করলেই দেখবেন, আর সাপ কিন্তু, সাপের যে আমরা ভয়টা পাচ্ছিলাম আমাদের ঘরে চলে আসার, সেই জিনিসটা কিন্তু হবে না। আর একটা এরপরে যে জিনিসটা হচ্ছে, আমরা
প্রায় সময় ভুল করে সাপ পিটিয়ে মারি, তো তাতে কি ক্ষতি হয় দেখুন। চন্দ্রবোরা এবং কালাচের যে উপদ্রব এখন পশ্চিমবঙ্গবাসী ভুগছে এদের উপদ্রবে, তার সব থেকে বড় কারণ কিন্তু আমরাই নিজেরা যা ভুল করে এসেছি তার রেজাল্ট কিন্তু আমরা আজকে পাচ্ছি। কিরকম অবশ্যই বলতে পারেন কিরকম। দেখুন শাখামুটি পেছনে চলছে, দেখছেন যে শাখামুটি, এই সাপটার প্রিয় খাবার হচ্ছে কিন্তু অন্য সাপ। পাখি অবশ্যই খায় কিন্তু তার প্রধান খাবার হচ্ছে সে কিন্তু অন্য সাপ খেয়ে থাকে। সে বেছে বেছে নির্বিষ সাপ বা বেছে বেছে বিষধর সাপ কিন্তু সে খায় না, সে খাবারটা খাই হচ্ছে সাপ। তো এই সাপের সংখ্যা কিন্তু ব্যাপকভাবে কমে গেছে। এই সাপ আছে, তারপর আপনার আমাদের মনিটর লিজার্ড বা গোসাপও কিন্তু সম্পূর্ণ নির্বিষ সাপ, তো তার সংখ্যাও কিন্তু কমে গেছে চোরা শিকারির জন্য, কারণ তার চামড়া যথেষ্ট খুব দামি। তো সেই দামের জন্য তাদেরকে প্রচন্ড পরিমাণে চোরা শিকারি হচ্ছে, মেরে ফেলছে এবং মানুষ আতঙ্কে সেই সাপ মেরে ফেলছে। আর এদেরকে তো এই আপনার শাখামুটি এদেরকে তো সর্বক্ষণ ভয়ে আতঙ্কে মেরে ফেলে, বাড়ির পাশে বেরিয়েছে সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হলো। তো এদের প্রধান খাবার হচ্ছে সাপ। যখনই এদের সংখ্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে, সাপের সংখ্যা কিন্তু অন্য সাপের সংখ্যা কিন্তু বাড়তে শুরু করবে। আগে দেখুন চন্দ্রবোরা সাপ, চন্দ্রবোরা কিন্তু ডিম নয় বাচ্চা প্রসব করে, চন্দ্রবোরা কিন্তু 30 থেকে 35টা বাচ্চা প্রসব করতো। সেখানে কিন্তু পরিসংখ্যান করে দেখা গেছে অ্যাডাল্ট হতো 8টা 9টা সাপ কিন্তু অ্যাডাল্ট হতো। সেখানে এখন কিন্তু পরিসংখ্যান যা বলছে অ্যাডাল্ট হচ্ছে কিন্তু 25টার উপরে। তার একটাই কারণ, সেই কম্পিটিটর সাপ এই গোসাপ এবং আপনার শাখামুটি এরা কিন্তু এদের সংখ্যা কিন্তু ব্যাপকভাবে কমে যাওয়া। এদের কমে যাওয়া মানে এদের উপরে কিন্তু এই শাখামুটি আর গোসাপের যখনই সংখ্যা কমে গেছে, চন্দ্রবোরা বা অন্য যেসব সাপ আছে বিষধর সাপ বা নির্বিষ সাপ তাদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, যেহেতু তাদের কম্পিটিটর নেই। কিন্তু স্নেক ইটার সাপ কিন্তু এইগুলো, তো এই একটা বড় জিনিস। আমরা কিন্তু ভুল করে এই সাপগুলো মেরেছি বলে আজকে এই সংখ্যা বাড়তে শুরু করেছে। এত চন্দ্রবোরা বাড়ির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি। কালাচও কিন্তু আমাদের এখানকার সাপ নয়, কালাচও আমাদের এখানে পরিমাণে খুবই কম থাকতো, যেটা সুন্দরবনে প্রচুর পরিমাণে কালাচের উপদ্রব ছিল। সেই কালাচের উপদ্রবে কিন্তু এখন গোটা পশ্চিমবঙ্গবাসী, শুধু সুন্দরবন না গোটা পশ্চিমবঙ্গবাসী কিন্তু কালাচের উপদ্রবে ভুগছে এই কমন ক্যাটের অত্যাচারের জন্য। তো সেম জিনিস আপনাদের কিন্তু প্রত্যেককেই বলবো, প্রত্যেকটা সাপের ভূমিকা আছে। কোনো সাপ আছে আমাদের ফসল বাঁচাতে সাহায্য করছে, কোনো সাপ আছে আমাদের এই সাপের বংশ বিস্তারটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে। তাই কোনো সাপ আপনারা মারবেন না, প্যানিকগ্রস্ত কখনোই হবেন না। যদি আপনারা পারেন একটু যদি আপনাদের সাহস জুগিয়ে যে সাপটা এসছে তার উপরে আপনারা নজর রাখুন, দেখতে পাবেন আধ ঘন্টা 15-20 মিনিটের মধ্যে সে আসবে, খাবে, চলে যাবে। আপনার বাড়িতে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে, এর বাইরে কিন্তু সে আর কিছু করছে না, সে আপনাকে কামড়াতে আসছে না। তো এটা একটা প্রথম জিনিস। আর একটা আপনাদের ঘটনা বলি, যেরকম আমাদের অম্বাবুচিতে কেতুগ্রাম থানার আন্ডারে প্রায় 700টার ওপর অ্যানিমেলকে মেরেছিল সাঁওতালরা। তো তাদের শিকার উৎসব বলে তারা মেরেছিল, যদিও এটা সম্পূর্ণ ভুল কাজই করেছে। তো এটা তো পরিবেশের উপর একটা ব্যাপক ভূমিকা পালন করবে। ছবিগুলো আপনাদের দেখায় 700টা অ্যানিমেল। এই দেখুন নেউল আছে বা বেজি, কাঠবিড়ালি আছে, বনবিড়াল আছে, মাছরাঙা আছে, এটা বক, কিছু বক আছে, গোসাপ, কুবো পাখি। এই যে গোসাপ, কুবো পাখি বা আপনার নেউল, জানেন নেউলেরও প্রধান খাবার কিন্তু, নেউলেও কিন্তু সাপ খেয়ে থাকে। তো এই যে অ্যানিমেলগুলো এগুলোকে মেরে ফেলা, এটা কিন্তু একটা বাস্তুতন্ত্রের উপরে বিরাট প্রভাব ফেলেছে। কিরকম প্রভাব দেখুন, এতগুলো অ্যানিমেলের মধ্যে ম্যাক্সিমাম অ্যানিমেলের কিন্তু ফুড হ্যাবিট একটা কিন্তু সাপ। বকও কিন্তু সাপ, ছোট ছোট সাপের বাচ্চা খেয়ে থাকে, সেই হিসাবে একটা সাপের বংশবিস্তার কন্ট্রোল করে। জাঙ্গাল ক্যাট বা বনবিড়াল সেও কিন্তু সাপ মেরে খেয়ে থাকে। গোসাপ তো মারে, সেটা আপনাদের জানিয়েছি। কুবো পাখি, সে কুবো পাখি কিন্তু ছোট ছোট সাপ, চন্দ্রবোরা বাচ্চা এগুলো কিন্তু খেয়ে থাকে, যেগুলো আমরা প্রচুর নমুনা পেয়েছি, উদাহরণ হিসাবে আমরা পেয়েছি। তো এই যে এতগুলো অ্যানিমেল ওখানে মেরে ফেলা হয়েছে বা মেরে ফেলেছে, তার রেজাল্ট কিন্তু আগামী যে 10 বছর আসছে সেই ক্ষেত্রেই কিন্তু তারা পাবে। ওই জায়গায় যদি মানুষ সচেতন না হয়, এই সাপগুলো কিন্তু যে হারে সাপের বংশবিস্তার হবে এবং পরিমাণে বাড়বে,
ওখানে কিন্তু স্নেক বাইট পেশেন্ট আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো আপনাদের সকলকে অনুরোধ করব, সাপ কিন্তু মারবেন না, শুধু সাপ না, কোনো অ্যানিমেলকেই মারবেন না। অ্যানিমেল হচ্ছে আমাদের পরিবেশের একটা পার্ট, গয়না বা অলংকার। তো সেই জিনিসকে কখনোই কিন্তু আপনারা মেরে আমাদের নিজেদের কিন্তু ক্ষতি করে তুলবেন না। এই জায়গা থেকে সাপ মারার থেকে সবসময় বিরত থাকুন। সাপ নিয়ে কখনোই প্যানিকগ্রস্ত আপনারা হবেন না। আর স্নেক বাইট পেশেন্ট, স্নেক যখনই বাইট করবে, সাপ বাইট করলে আগে আপনারা চিকিৎসালয়ে যান, ডাক্তারকে গিয়ে সমস্ত কিছু বলুন। ট্রিটমেন্ট করলে ঠিক সময়ে আপনারা সুস্থ হয়ে উঠতে পারবেন। আশা করি আপনাদের ভয়টা কিছুটা হলেও কাটাতে পেরেছি। আমরা এই নিয়েই বহু ক্ষেত্রে বহু জায়গাতেই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। কিছুদিন আগে জবগ্রামেও করেছি। সব থেকে ভালো ঘটনা কালকে যেরকম একটা আমাদের এই কাঞ্চননগরে একটা স্কুলেই, প্রাইমারি স্কুলে একটা ঢুকে গেছিল আপনার আমাদের ঘরচিতি বা ঘরগিন্নি, কমন রুলস নেই। তো সেখান থেকে আমাকে ম্যাডাম ফোন করে। তো আমি বাইরে ছিলাম বলে আমি গিয়ে উদ্ধার করতে পারিনি। আমি বলেও ছিলাম যে আপনারা উদ্ধার করুন যদি হয় সেরকম। ওনারা বললো যে যেহেতু স্কুলের বাচ্চা আছে তো ভয়ের ব্যাপার, ঠিক আছে আমার যেতে আধ ঘন্টা টাইম দিন, বাচ্চাগুলো ওখান থেকে সরিয়ে দেখুন। তো ম্যাডাম কিন্তু সেই জায়গায়, ম্যাডামকেও এই পিডিএফটা দেওয়ার পরে ম্যাডাম সাপগুলো নিয়ে কিন্তু সেখানে বাচ্চাদের সচেতন করেছে এবং সেই সাপটাকে বাঁচতেও সাহায্য করেছে। সাপটাকে না মেরে সাপটা কিন্তু আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করেছে। আমার যাওয়ার আগেই সাপটা কিন্তু তার জঙ্গলে, তার যে জায়গা, থাকার জায়গা, সেখানে ফিরে গেছে। এবং উনি কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও বাচ্চাদেরকে অ্যাওয়ারনেস করেছেন যে সাপ না মেরে সাপকে নিয়ে বাঁচতে। তো এটা কিন্তু আপনাদের সবাইকে বলবো, সাপ মারবেন না। সাপ আমাদের একটা পার্ট, আমাদের পরিবেশের একটা অঙ্গ। সবাইকে নিয়ে একসঙ্গে বেঁচে থাকুন, সেটাই আমাদের পক্ষে সব থেকে ভালো হবে। ধন্যবাদ। ঠিক আছে।